সবাইকে শুভেচ্ছা। আমরা গত ক্লাসগুলোতে বা লেকচারগুলোতে বায়োলজিক্যাল ইভলিউশন বা জৈব বিবর্তন সম্পর্কে একটা ধারণা পেয়েছিলাম। তো সেখানে একটা কথা বলা হয়েছিল, সেটা হচ্ছে ডারউইনিয়ান ইভলিউশন বা ডারউইনের যে তত্ত্ব, বিবর্তন কিভাবে হয়, বা অন্যভাবে বললে ন্যাচারাল সিলেকশন। তো ন্যাচারাল সিলেকশনের প্রবক্তা যেহেতু ডারউইন এবং ওয়ালেস দুইজন ছিলেন, এবং এর মধ্যে ডারউইন এটাকে বই আকারে লিখে প্রকাশ করেছিলেন, অন দ্য অরিজিনাল স্পিসিস। তো সেজন্য এটাকে ডারউইনিয়ান ইভলিউশন নামেও ডাকা হয়। ডারউইনিয়ান ইভলিউশন এর আরেক নাম হচ্ছে অর ন্যাচারাল সিলেকশন। তো এই পদ্ধতিটা যে যথেষ্ট পরিমাণে শক্তিশালী এবং বিভিন্ন শাখার জীববিজ্ঞানের বিভিন্ন শাখার গবেষণায় বারবার করে এটাই প্রমাণিত হয়েছে যে ডারউইনিয়ান ইভলিউশন বা ন্যাচারাল সিলেকশন হচ্ছে জৈব বিবর্তনের প্রধান চালিকা শক্তি। যদিও এর বাইরেও অন্যান্য কিছু ব্যাপার আছে যেগুলো বিবর্তনকে পরিচালনা করে, কিন্তু এটাই সবচেয়ে শক্তিশালী এখন পর্যন্ত জানা মতে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই তত্ত্বটা উপস্থাপন করার ক্ষেত্রে ডারউইনের একটু ত্রুটি ছিল। আসলে ত্রুটিটা ঠিক তার দোষ না, কারণ সে সময় তো জেনেটিক্স ব্যাপারটা আবিষ্কৃতই হয়নি, বা হলেও মেন্ডেল আবিষ্কার লিখে গেলেও সেটা তখন একদম মানে 100 ফাইলের নিচে চাপা পড়ে ধুলো জমতেছিল, পোকায় কাটতেছিল, এরকম একটা অবস্থা। তো সেই কারণে এখানে কিভাবে একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে বৈশিষ্ট্যগুলো স্থানান্তরিত হবে, অর্থাৎ জেনেটিক্সটা, এই ব্যাপারটা একটু ঘোলাটে ছিল। কিন্তু তারপরেও ডারউইনের তত্ত্ব মোটের উপর সঠিক ছিল। পরবর্তীতে কিছু কারেকশন করা লাগছে, কিন্তু তাতে করে ডারউইনের মূল বক্তব্যটা কিন্তু পাল্টায়নি। মূল বক্তব্যটা কিন্তু ঠিকই আছে। জাস্ট আমরা এভাবে মনে করতে পারি যে উনি একটা অঙ্ক কষার শেষ স্টেপে এসে একটু গোজামিল দিচ্ছেন, কিন্তু তাতে করে তার ফলাফলের মারাত্মক ক্ষেত্র হয়নি, ওই সামান্য গোজামিলটা পরে ঠিক করে দেওয়া গেছে। তো এতে করে তাকে নিশ্চয়ই 0 দেওয়া যাবে না, কিছু নাম্বার দেওয়া লাগবে। তো সেই ব্যাপারটা যখন ঘটলো, তো তখন এটা নিয়ে বেশ কিছু বিতর্ক সৃষ্টি হলো যে জেনেটিক্স সঠিক না ডারউইনিজম সঠিক। কারণ আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল যেন একটা ঠিক হলে আরেকটা ঠিক হতে পারে না। এই ব্যাপারটা যখন ঘটতেছে, তখন এই বিতর্কের ফলশ্রুতিতে জীববিজ্ঞান একটা নতুন শাখা পেল। তো সেটা নিয়েই আজকে আমাদের কথা হবে। এখন সেই বক্তব্যে যাওয়ার আগে এবং শাখাটার নাম কি সেটাও বলার আগে আমি আরো কয়েকটা ছোটখাটো ব্যাপারে একটু বলে নিতে চাচ্ছি। এমনিতে একটা ধারণা আছে যে জীববিজ্ঞান মানে হচ্ছে গিয়ে বর্ণনামূলক একটা ব্যাপার। এখানে লজিক্যাল বা ম্যাথমেটিক্যাল আলোচনার চাইতে মুখস্থ মানে ব্যাপারটাই প্রধান আর কি। সবকিছু যেন শুধু বর্ণনা আর কি। আরশোলার পৌষ্টিকতন্ত্র মানে কি কি উপাদান নিয়ে গঠিত, কিংবা মানুষের আর কি মস্তিষ্কে কতগুলো লোব বা খণ্ড আছে, কতগুলো নার্ভ আছে, কিংবা বিভিন্ন প্রজাতির গাছপালা কোনটা কোন প্রজাতি কোন গণ বা কোন ফ্যামিলির মধ্যে পড়ে, কতগুলো জীব জগতে কতগুলো পর্ব আছে, ব্যাকটেরিয়ারা কি খায়, ইত্যাদি ইত্যাদি নানান ধরনের কথাবার্তা, যেগুলো মানে আলাদা আলাদাভাবে রাখলে মনে হবে যেন এক বিশাল তথ্যের পাহাড়, সেটা নিয়ে মুখস্থ করে মাথা চুল ছেঁড়া ছাড়া কোনো উপায় নেই। কিন্তু কথাটা আসলে সত্যি না। জীববিজ্ঞানেরও কিন্তু প্রথম দিকে জীববিজ্ঞান এমন ছিল, যে কোনো বিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান শুরুতে এমন বর্ণনামূলকই থাকে। জীববিজ্ঞান কিন্তু তুলনামূলকভাবে নবীন বিজ্ঞান, অন্যান্য পদার্থবিজ্ঞান বা রসায়নের চাইতে অনেক পরে এটাকে বিজ্ঞান হিসেবে
বিবেচনা করা শুরু হয়েছে। মানুষ জীববিজ্ঞানের বিভিন্ন ব্যাপার আসলে প্রাচীনকাল থেকে ব্যবহার করে আসছে, কিন্তু এটাকে ঠিক বৈজ্ঞানিক পদ্ধতির আওতায় ফেলে স্টাডি করা, এই ব্যাপারটা খুব বেশি দিন শুরু হয়নি, অন্যান্য বিজ্ঞানের সাথে বেশ পরেই শুরু হয়েছে। তো কিন্তু তারপরেও আমরা এখন পর্যন্ত এমন একটা পর্যায়ে আসতে পেরেছি যে এর থেকে বলা যায় যে জীববিজ্ঞানের অগ্রগতির দৌড় অন্যান্য বিজ্ঞানের চাইতে বেশ দ্রুত। তার কারণ হচ্ছে যে জীববিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে অন্যান্য বিজ্ঞানগুলো এত বেশি উন্নত হয়ে গেছে সেখান থেকে আমরা বিভিন্ন রকম পদ্ধতি বা ম্যাটেরিয়ালস বা টুলস আমরা অহরহ ব্যবহার করতে পারছি, এটা একটা কারণ। তো কেন এত অগ্রগতির দৌড় আমরা বলতেছি, সেটা হচ্ছে যে আমরা এখন জীববিজ্ঞানের এমন একটা তত্ত্ব আমাদের হাতে আছে, যে তত্ত্ব এই মহাবিশ্বের অন্য কোথাও যদি প্রাণীর উদ্ভব ঘটে সেখানেও সমানভাবে প্রযোজ্য হবে। এখন পর্যন্ত আমাদের গবেষণা তাই বলে যে হতেই হবে এরকম একটা ব্যাপার, বা একটু ডাউট দিয়ে যদি বলি তাহলে হতে পারে, কিন্তু এটা হবে, এটা আমরা প্র্যাকটিক্যালি শিওর যে এই তত্ত্বটা অবশ্যই অন্য জায়গায় প্রয়োগ হবেই। আমরা আমাদের বায়োকেমিস্ট্রি সম্পর্কে যেটা জানি যে আমরা কার্বন বেসড, আমাদের বেশিরভাগ জৈব অণু কার্বন দিয়ে তৈরি, এবং বিভিন্ন এনজাইমস হচ্ছে প্রোটিন, এই বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া, প্রাণ রাসায়নিক বায়োকেমিক্যাল বিভিন্ন রিঅ্যাকশনস বা প্রাণী উদ্ভিদ বা বিভিন্ন রকম যে জীববিজ্ঞানিক তত্ত্বগুলো আমাদের জানা আছে, এর সব কিন্তু শুধুমাত্র আমাদের এই গ্রহটার জন্য প্রযোজ্য। আমরা যদি অন্য কোনো জায়গায় একটা প্রাণ এর অস্তিত্ব খুঁজে পাই, তাহলে সেইখানে এইগুলো অ্যাপ্লিকেবল হবে, এগুলো আমরা প্রয়োগ করতে পারবো, তার কোনো গ্যারান্টি নাই কিন্তু, কারণ সেখানকার প্রাণ সম্পূর্ণই অন্যরকম হতে পারে, আমাদের কল্পনারও বাইরে। তো এইসব কিছুর ভিতরেও একটা তত্ত্ব আছে, যে তত্ত্বটা প্রাণ মাত্রেই, প্রাণ থাকলেই প্রয়োগ করা সম্ভব, প্রাণ যেখানে আছে সেখানেই প্রয়োগ করা যাবে, সেই প্রাণটা যেমনই হোক, এমনকি সেটা যদি কার্বন বেসডের পরিবর্তে সিলিকন বেসড হয়, সেখানেও একইভাবে এটা প্রয়োগ করা সম্ভব হবে। এবং সেই তত্ত্বটা হচ্ছে এই ডারউইনিয়ান ইভলিউশন বা ন্যাচারাল সিলেকশন। সুতরাং জীববিজ্ঞানের ভাষায় আমরা এটাকে আর কি সবকিছু তত্ত্ব বলতে পারি, থিওরি অফ এভরিথিং। জীববিজ্ঞানের ভাষায় ডারউইনিয়ান ইভলিউশন ও ন্যাচারাল সিলেকশন, এটা হচ্ছে দ্য বায়োলজিক্যাল থিওরি অফ এভরিথিং। তো আমরা এটা কিভাবে বলতে পারছি, প্রশ্ন আসতে পারে, কারণ পৃথিবী ছাড়া অন্য কোনো জায়গায় তো আমরা প্রাণ আছে সেটা কোনো সুনিশ্চিত প্রমাণ পাইনি। প্রাণের উদ্ভব ঘটার মতো পরিবেশ আছে এমন বেশ কিছু গ্রহ উপগ্রহ আমরা খুঁজে পেয়েছি এখন পর্যন্ত, কিন্তু প্রাণ আছে অর্থাৎ প্রাণ বলতে যা বোঝায় তেমন কোনো অস্তিত্ব বর্তমান, সেই জিনিসটা তো আমরা কোনো পাইনি। প্রাণের উপযোগী পরিবেশ থাকা, প্রাণ থাকা দুটো ভিন্ন জিনিস। প্রাণের উপযোগী পরিবেশ বেশ কিছু গ্রহ উপগ্রহে পাওয়া গেছে এখন পর্যন্ত, কিন্তু প্রাণ আছে সেটা কিন্তু আমরা এখনো নিশ্চিত না। তাহলে কিভাবে আমরা বলছি যে আমরা বায়োলজিক্যাল থিওরি অফ এভরিথিং পেয়ে গেছি, অর্থাৎ প্রাণ থাকলেই এই তত্ত্বটা প্রযোজ্য হবে, সেটা আমরা কিভাবে বুঝতেছি? কারণ আমরা তো অন্য কোনো জায়গায় এখনো প্রাণ পাইনি।